সুপ্রিয় দর্শক, স্বাগত পূর্বাচলের নিবেদিত যোগসূত্র সম্প্রচার হয় প্রতি শনিবার রাত 11টায়। আজ আপনাদের সাথে আছি আমি ইকবাল করিম নিশান। আমরা আজকে আমাদের আলোচনার বিষয় রাজনীতি ঘরে বাইরে। আমাদের আলোচক প্যানেলে আছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলন, আছেন আমার ডানে আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির। আপনাদের দুজনকে স্বাগত। আমরা আলোচনা শুরু করতে চাচ্ছি গোলাম সারোয়ার মিলন আপনাকে দিয়েই, যে আমাদের আজকে আলোচনার বিষয় রাজনীতি ঘরে বাইরে। রাজনীতি কেমন চলছে, আপনার ঘরের রাজনীতি কেমন চলছে, অর্থাৎ জাতীয় পার্টির রাজনীতি আপনার কেমন চলছে? জাতীয় পার্টিতে আমরা যা দেখছি যে এক ধরনের বিবাদ ঘরের ভিতরে, মানে দেবর, মানে এক ধরনের এক সময় আমরা এক ধরনের বার্তা পাচ্ছি। আসলে কেমন চলছে আপনার জাতীয় পার্টির ঘরের রাজনীতি? ধন্যবাদ আমার প্রিয় সঞ্চালক নিশান ভাই আপনাকে এবং জিটিভির অগণিত দর্শক শ্রোতা এবং আজকের সহ আলোচক আমার অত্যন্ত কাছের জনাব মুনির সহ সকলকে শুভেচ্ছা, শ্রদ্ধা, সালাম, আসসালামু আলাইকুম। দেখেন, আপনি জাতীয় পার্টির আভ্যন্তরীণ বিষয়ে কথা বলতে বলেছেন। আমাদের আজকে বিষয়টাই রাজনীতি ঘরে বাইরে। আচ্ছা, আমি আমার ঘর দিয়ে শুরু করি, আমাদের জাতীয় পার্টির ঘর দিয়ে শুরু করি। আপনারা জানেন যে রোজার আগে 9 মার্চ আমাদের জাতীয় পার্টির সম্মেলন হয়েছে। সেখানে রওশন এরশাদ চেয়ারম্যান হয়েছেন এবং কাজী মামুনুর রশিদ সাহেব মহাসচিব হয়েছেন, আমি সহ কয়েকজন আমরা কো চেয়ারম্যান হয়েছি। কাজী ফিরোজ রশিদ সাহেব উনি নির্বাহী চেয়ারম্যান হয়েছেন। এখন বলবেন যে অ্যাকচুয়ালি জিএম কাদের সাহেব সম্পর্কে আজকে আপনি ট্যাপা সাহেবেরও একটা পোস্ট দেখবেন, অনেকের পোস্ট দেখবেন, অনেকের বক্তব্য দেখবেন। অ্যাকচুয়ালি দেখেন, আমরা জানি যে যেটা আমাদের মুসলমান ধর্মে আছে যে মুনাফেক কাদেরকে বলে, মুখে এক কথা অন্তরে এক কথা। উনি নির্বাচনের আগে উনি এক কথা বলেছেন, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে কর্মী সমর্থকদের স্বার্থ উপেক্ষা করে উনি নির্বাচনে গেলেন। 28টা সিটের বিনিময়ে উনি ওনার সিট সহ 11টা সিট পেলেন। এই যে উনি সরকারের কাছ থেকে এই যে আপোষকামিতার মাধ্যমে এটা আনলেন, উনি আমি মনে করি জাতীয় পার্টির রাজনীতিকে উনি ভুলুণ্ঠিত করেছেন। আপনি হয়তো পাল্টা প্রশ্ন করবেন যে আপনাদের রওশন এরশাদ তো ও কিংবা অতীতে মহাজোট হয়েছে। হ্যাঁ, সেটা তো একটা রাজনৈতিক সমঝোতা এবং সেখানে একটা সম্মানজনক সমঝোতা হয়েছিল। এখানে স্রেফ তার ব্যক্তি স্বার্থে রওশন এরশাদকে অ্যাভয়েড করে, যিনি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী, তা সে যাতে বিরোধী দলের নেতা না হইতে পারে, একমাত্র বিরোধী দলের নেতার পদবি পেয়ে পতাকা পাবে আজকে যে ভদ্রলোক মুক্তিযুদ্ধ করেনি। আমরা মনে করি যে এই দেশ একমাত্র রাজনীতি করার অধিকার বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, আপনার এখানেও আমি বলেছি, সেই 4-5 বছর আগে থেকে এখনও বলি, মুক্তিযুদ্ধের চেতনা আমাদের থাকতে হবে। আমরা বিভিন্ন দল করতে পারি, আমরা সরকারের সমালোচনা করতে পারি, কিন্তু এই মুক্তিযুদ্ধের চেতনাটাও থাকতে হবে। উনি মুক্তিযুদ্ধ করেন নাই, নাম্বার 1। নাম্বার 2, উনি রাজনীতি করে জাতীয় পার্টির রাজনীতি আসেন নাই। উনি তৃতীয়ত, উনি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের যে মুক্তির আন্দোলন ছিল বিএনপির সময় আমরা যেটা করেছি সেটা উনি করেন নাই। উনি চাকরিজীবী ছিলেন। আমরা রাজনীতি করেছি, আমরা তার ক্যাবিনেটে যেমন ছিলাম তার মুক্তির জন্য আন্দোলন করেছি। মাঝখানে হয়তো আমাদের মতো কয়েকজনের হয়তো গ্যাপ গেছে রাজনীতির, কিন্তু আমরা জাতীয় পার্টিকে আমরা প্রতিষ্ঠিত করেছি। উনি কিন্তু রাজনীতিতে কোনো জাতীয় পার্টির যে প্রতিষ্ঠাকালীন সময় উনি কোনো ভূমিকা রাখেননি। তো উনি এসে উত্তরাধিকার সূত্রে যে উনি হয়ে গেলেন এই যে পার্টির চেয়ারম্যান, এটা কি কোনো সম্পত্তি নাকি যে উত্তরাধিকার সূত্রে হলে একটা পাবে? আচ্ছা, হলেন, ভালো কথা, ভাই হিসাবে হলেন, হয়ে আমি মনে করি পল্লী বন্ধুর জায়গায় উনি নিজেকে জনবন্ধু দাবি করলেন। তো এইসব কারণে আজকে যে অবস্থা হয়েছে, পার্টিটাকে একটা জলাঞ্জলি দিয়ে জাতীয় পার্টির উপর মানুষের কিন্তু একদম আস্থা নেই। আমরা সেই আস্থাকে ফেরানোর জন্য আমরা নতুন যাত্রায় গণতান্ত্রিকভাবে জাতীয় পার্টিকে গড়ে তোলার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। যেখানে আপনি জানেন আজকে কাজী ফিরোজ রশিদ, যার একটা বর্ণাঢ্য অতীত আছে, যুদ্ধাইন শুধু ছাত্র আন্দোলন করেছে, আমরা আছি, এইভাবে অনেকেই এখানে আছেন। আমরা তাই যে কথাটি বলতে চাই, আমার ঘরের ভিতরে আজকে সমগ্র জাতীয় পার্টি আজকে ঐক্যবদ্ধ। রওশন এরশাদের নেতৃত্বে আমরা আগামীতে একটি ভালো নির্বাচন চাই, যে নির্বাচনের মাধ্যমে আমরা মনে করি যে আমরা একটা কার্যকর ভূমিকা রাখতে পারবো। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ, ইসলামিক মূল্যবোধ এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ করার মধ্য দিয়ে আমরা অসাম্প্রদায়িক রাজনীতি
ইসলামিক মূল্যবোধের কথা যেমনি বলি তেমনিভাবে অসাম্প্রদায়িক রাজনীতিকে আমরা আফল করতে চাই। দেখেন, আমরা কিন্তু কোনো নির্বাচনকে বয়কট করি নাই, কিন্তু আমরা এই জায়গাটায় আসবো। আমরা একটু মনির ভাই শুনে আসি যে মনির ভাই, যেটা মিলন ভাই বললেন যে আসলে জাতীয় পার্টি এক ধরনের উত্তরাধিকার বিষয়ক জটিলতায় জাতীয় পার্টি আজ বিভক্ত অনেকটাই, এবং জাতীয় পার্টির বিবাদ, এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে রাজনীতিতে উত্তরাধিকার বসাতে কিন্তু মরিয়া আপনার দলেরও মন্ত্রী এমপিরা এবং অনেক রাজনীতিবিদদেরকেও আমরা দেখি, এবং উপজেলা নির্বাচন নিয়েও যেটা হচ্ছে সেখানেও আমরা দেখি এক ধরনের উত্তরাধিকার বসানোর চেষ্টা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু স্পষ্ট বলেছেন যে সন্তান এবং একবার স্ত্রী ছাড়া তা অন্য কেউ পরিবারের অংশ না। তো সব দিক থেকে আপনিও ছাত্র রাজনীতি থেকে এই পর্যায়ে আপনার উত্তরণ, এই পর্যায়ে আসা, আপনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে, উত্তরাধিকারের রাজনীতিকে? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার বিজ্ঞ আলোচক জনাব গোলাম সরোয়ার মিলন এবং জিটিভির যোগসূত্রের সকল দর্শকদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের নয়, গোটা দক্ষিণ পূর্ব এশিয়াতেই উত্তরাধিকার একটি ধারাবাহিকতা, পলিটিক্যাল লিগেসি, ফ্যামিলি লিগেসি, এটা অনেক দিন ধরেই চলে আসছে। প্রশ্নটা হলো আপনার একটি ডেফিনেশন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের উপস্থিতি, আপনারা সেদিন উপস্থিত ছিলেন, তো সেদিন আপনাদের সামনে মাননীয় প্রধানমন্ত্রী আসলেই একজন এমপি বা মন্ত্রীর ফ্যামিলি বলতে কী বোঝায় তার ব্যাখ্যা উনি দিয়েছেন। একটা বিষয় হলো রাজনীতিতে ৭৫ উত্তর বাংলাদেশে, বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে আওয়ামী লীগকে ধারণ করা, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে যাওয়া, এটা কিন্তু দেখা গেছে একই পরিবারের একাধিক মানুষ রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল। ধরুন, আমার নির্বাচনী এলাকাতেই আমার পরিবারটা সহ ৮-১০টা পরিবার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তারা রিস্ক নিয়ে রাজনীতিতে নেমেছে। আমার বাবার পাশাপাশি আমার চাচারা রাজনীতি করেছে। আমি 86 থেকে ছাত্র রাজনীতি করতে আসলাম। এখন একটি পরিবার রাজনৈতিকভাবে তার সংগ্রাম, বেড়ে ওঠা, তাদের কন্ট্রিবিউশন, এটাকে মাথায় রাখতে হবে। এখন সেখানে আমার ভাই পলিটিক্সে আছে, আমার বোন পলিটিক্সে আছে, যেটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে থেকে বেড়ে উঠছে। সে বোন হয়তো বা লোকাল পলিটিক্স করছে, আমি হয়তো বা জাতীয় রাজনীতির সাথে সংশ্লিষ্ট হয়ে কাজ করছি। এখন প্রশ্নটা হলো, একটা মানুষ তার যে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে তার যে বেড়ে ওঠা, তারও তো আকাঙ্ক্ষার জায়গা আছে, সেটা আমাদেরকে নিরূপণ করতে হবে। এই জায়গাটায় বরঞ্চ না, প্রশ্নটা তখনই উঠে যে কেউ যদি, যেমন আপনি আপনার ফ্যামিলির সবাই রাজনীতি করে উঠে আসা, কিন্তু আমি মন্ত্রী বা আমি এমপি, আমার ফ্যামিলির কেউ রাজনীতি কখনোই করে নাই, শুধুমাত্র আমি এমপি পরে রাজনীতিতে আসা। ওখানেই আমি আসছি আপনাকে। দেখুন, এখন এই সমস্যাটা কবে থেকে শুরু হলো? 2009 সালে 2008-এর 29শে ডিসেম্বরের নির্বাচনে আমাদের ব্রুটাল মেজরিটি পাওয়ার মধ্য থেকে টানা চতুর্থবারের মতন সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশ সেবা করছেন। এখন এই ক্ষমতার বলয়ের মধ্যে থেকে যে সমস্ত পরিবারের সদস্যরা রাজনীতিতে বিচারণ করতে চাচ্ছেন, বরঞ্চ আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারি কারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট না থেকে শুধুমাত্র সংসদ সদস্য বা মন্ত্রী আত্মীয় হিসেবে রাজনীতিতে তার জায়গা করে নিতে চাচ্ছে। সেখানে বরঞ্চ আমার দল ভয়েস রেজ করতে পারে, সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে ওই ব্যক্তির বিরুদ্ধে, যে এমপি আছে বা মন্ত্রী আছে, এটা হতে পারে। কিন্তু এখন আমি আমার বংশ পরম্পরায় রাজনীতি করে আসলাম, আমার পরিবারের অনেক সদস্য, আমার ভাই, একটা ছোট ভাই জীবনের ঝুঁকি নিল, মানে বিএনপি জামাতের এই যে আপনার 13, 14, 15 সালে যখন মানে আগুন সন্ত্রাস হলো, তখনও সে তার একটা পা নাই, একটা চোখ নাই। এখন আমার এই যে ছোটো ভাইটার কন্ট্রিবিউশন, সেও তো একটা পর্যায়ে আমার পরিচয় না, সে তার নিজের একটা পরিচয় আছে, সে রাজনৈতিক কর্মকাণ্ডে সার্বক্ষণিক, সে তো একটা জায়গা চাবে না, তার একটা রিজার্ভ, সে একটা প্রত্যাশা করে না। আমার কথাটা হলো সেই জায়গাটাতে বরঞ্চ আমাদের ফোকাস করা হচ্ছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এও বলেছেন, কারা আপনি যেটা বলছেন যে ক্ষমতার বলয় থেকে কারা নির্বাচনী পদ্ধতিতে আসতে চায়, ক্ষমতার বলয় থেকে কারা নির্বাচনে বৈতরণী পার হতে চায়, সেটাকে ফোকাস করা উচিত। কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সাবকন্টিনেন্টে উত্তরাধিকার রাজনীতিটা ছিল, আছে এবং ভবিষ্যতে হবে, থাকবে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যেটা মিলন ভাই ফোকাস করলেন, যে জি এম কাদের সাহেব সম্পর্কে যে কথাগুলো বলেছেন, আমারও জায়গাটা এইখানে, রাজনীতি কারা করবে। উনি ছাত্র রাজনীতি করেছেন, ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন উনি। আমি ছাত্র রাজনীতি করেছি, ওনাদের বিরুদ্ধে এরশাদ আন্দোলনেই বঙ্গবন্ধুর আদর্শ, অসম্প্রদায় বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, আইনের শাসন কায়েমের জন্য আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাজনীতি করেছি। আমি যখন রাজনীতি করেছি, আপনার আমার মোটো কী ছিল? বঙ্গবন্ধু হত্যার বিচার হবে, আইনের শাসন কায়েম হবে। আপনার আমার মোটো ছিল না আমরা দেশে এমপি মন্ত্রী হব।
কিন্তু আজকের বাস্তবতায় আমরা ধারাবাহিকভাবে দেশ সেবা করার সুযোগ পাওয়ার কারণে কিছু মনে করেন এই রাজনৈতিক ছায়াতলে কিছু লোকের সুবিধা কিছু নেওয়ার মধ্যে থেকে তাদের অর্থনৈতিকভাবে তাদের বিকাশ ঘটেছে এবং তারা এখন সকলেই এমপি হতে চায়, সকলেই মন্ত্রী হতে চায়। এখানে একটি সংকট আছে, সেই সংকটটা মোকাবেলা আমাদের করতে হবে এবং সেই জায়গাটায় আমি বলি যে আমাদের বড় একটি সংকট হলো সরকারের পাশাপাশি একটি শক্তিশালী বিরোধী দলের অনুপস্থিত 2014 সালের নির্বাচনের পর থেকে। এবং 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করা, এটা আমি মনে করি রাজনীতির জন্য একটি সবচেয়ে বেশি ক্ষতিকারক জায়গা তৈরি হলো 2014 5ই জানুয়ারি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার মধ্যে থেকে। 2014 নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তৎকালীন বিরোধী দলের নেতা বেগম জিয়াকে ফোন করেছিলেন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। তারা যদি সেই নির্বাচনে অংশগ্রহণ করতো তাহলে কি হতো? তাহলে হতো দল হিসেবে আওয়ামী লীগ কিন্তু তার সবচেয়ে জনপ্রিয় প্রার্থীকেই মনোনয়নটা দিত। দল হিসেবে কিন্তু আওয়ামী লীগ তার স্বচ্ছ ভাবমূর্তির কর্মীটাকেই মূল্যায়ন করত। যখন দেখা গেল যে বিরোধী দল হিসেবে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না, তখন কিন্তু দল কিন্তু তার ভালো ক্যান্ডিডেটটাকেও খোঁজ করছেন না। এই কারণেই আমি মনে করি আমাদের এই সংকটের জায়গাটা 14 সাল থেকে শুরু হয়েছে। এই সংকটটা থেকে উত্তরণের জন্য নির্বাচনী পদ্ধতিতে সকলকে আসা উচিত এবং যেটা মিলন ভাই বলছেন আগামী নির্বাচন, আমি মনে করি আগামী নির্বাচনে সকল দল মত নির্বিশেষে সকলের উচিত গণতন্ত্রকে স্থিতিশীল রাখার জন্য, আরও শক্তিশালী করার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই এবং দল হিসেবে আওয়ামী লীগের এখানে কাজ করা উচিত। আমরা এই জায়গাটায় মনির ভাই ফিরবো, আবার আমরা একটু মিলন ভাইয়ের কাছে আবার ফিরি। মিলন ভাই, আপনি যে বলছিলেন যে আসলে জাতীয় পার্টির যে জিএম কাদের, রওশন, এই যে আসলে কর্মীরা আসলে কোনটাকে আসল জাতীয় পার্টি ভাববে? দেখেন, কর্মীরা আসল জাতীয় পার্টি সেটা কি ভাববে যে পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের যে স্বপ্নের যে আধুনিক বাংলাদেশ করা, দুইজনই তো স্বপ্নের, হোসেন মোহাম্মদ এরশাদের স্বপ্ন দুজন দেখাচ্ছে, দুজনই দেখাচ্ছে, একজন ভাই একজন স্ত্রী। এখন প্রশ্ন হলো যে সেই স্বপ্ন দেখানোর মধ্যে আমি বলছি আপনার কথায়, দেখেন উনি, আমি তো আমার বক্তব্যে বলেই গেলাম যে উনি বিরোধী দলের এখন পতাকা পেয়েছেন, বিরোধী দলের নেতা হয়েছেন, কিন্তু উনি কর্মীদেরকে তো দেখেন নাই। কর্মীরা যে কারণে আজকে তার উপর অসন্তুষ্ট, উনি বর্ধিত সভা করেছেন, জেলার থেকে প্রতিনিধিরা আসে নাই, কিন্তু আজকে আমাদের যে সম্মেলন হলো কিংবা আমরা যে প্রোগ্রামগুলি করছি সবাই যোগাযোগ করছে, আপনি আগামীতে কর্মসূচিতে আরও দেখবেন। এখন প্রশ্ন হলো যে আপনি যেটা আপনাদের মানে কর্মী এবং ডিস্ট্রিক্ট পর্যায়ে নেতাদের ভাবনা থাকতেই পারে যারা সংসদে প্রতিনিধিত্ব করছে তারাই আসলে জাতীয় পার্টি। দেখেন, আমরা তো অস্বীকার করি না, আমরা তো বলছি যে যারা সংসদে আছে তারা জাতীয় পার্টির লোক, জাতীয় পার্টি থেকেই হয়েছে। কিন্তু আমরা জিএম কাদের, যিনি আজকে আমরা একটি ব্যক্তিকে ফোকাস করছি এই কারণে যে পার্টিকে আজকে এই অবস্থার, এই পরিণতির জন্য আজকে দায় দায়িত্ব তাকে গ্রহণ করতে হবে। কারণ আপনি নিজেই বলেছেন যে নির্বাচনের সময় উনি যে কথা বলেছেন একদিন আগে, একদিন পরে তার যে কথা সেটা নেই। এখনও যেটা বলছেন যে চাপে, ঊর্ধ্বমুখী চাপ, নিম্নমুখী চাপ, কোন চাপ, ওবায়দুল কাদের সাহেব তো প্রশ্নই করে বসলেন যে আপনাকে জাতির কাছে ক্লিয়ার করতে হবে যে আপনার উপর কোন চাপ, কারা চাপ দিয়েছিল, কী চাপ দিয়েছিল। তো উনি তো এর উত্তর তো কোনো দেন নাই এখনও। তো সুতরাং এই কথাগুলি যে আজকে যিনি রাজনীতিতে ভয় করেন, কোনোদিন জেল খাটেন নাই, তো উনি এই কথা বলে তো পাবেন না। অর্থাৎ এইখানে জাতীয় পার্টিকে সেল করে উনি নিজের ব্যক্তি স্বার্থটাকে হাসিল করেছেন। আপনি যেটা বলছেন কর্মীরা, কিন্তু আপনাকে আমি দেখাবো ফেসবুকে স্ট্যাটাসে দেখবেন যে কর্মীরা কিভাবে তার বিরুদ্ধে কথাগুলি বলছে, যেটা আমাদেরও ভাবতেই লাগে। আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আজকে আপনি যে শিরোনামটা এনেছেন যে ঘরে এবং বাইরে জাতীয় পার্টিটাকে আমরা আগামী দিনের জন্য তৈরি করতে চাই। আমরা একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে, দেখেন আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে এবং আপনি দেখেন 2014 সনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করাটা বিরাট ভুল করেছে। এটা বিএনপির কেউ থাকলে আমি এটা বলতাম, যেটা সে বলেছে যে সেদিন যদি বিএনপি অংশগ্রহণ করতো তাহলে আজকে সংসদীয় গণতন্ত্রের ইতিহাসটা অন্যরকম হতো। কিন্তু দেখেন সেই রওশনের সাথে নেতৃত্বে সেদিন জাতীয় পার্টি অংশগ্রহণ করেছিল, যে কারণে আজকে আওয়ামী লীগকে মনির সাহেব স্বীকার করবেন কিনা জানি না, এই ধারাবাহিকতার কৃতিত্ব আমি যদি বলি যে রওশনের সাথে সেদিন যদি সেই সমর্থনটা যদি না দেওয়া হতো, তাহলে জাতীয় পার্টি যদি সেদিন সেই সমর্থনটা না দিত, তাহলে আওয়ামী লীগ কিন্তু এই পর্যায়ে উন্নয়ন বলেন যতটুকু ইতিবাচক এই সরকারের পক্ষে আছে এটা তারা অর্জন করতে পারতো না। যদিও এই সরকারের আইনের সুশাসনের ঘাটতি আছে, দুর্নীতির বক্তব্য আছে, বৈষম্যের কথা আছে, এই কথাগুলি আমি পরে বলবো, কিন্তু এই সরকারের তো অর্জনও আছে।
সুতরাং এই অর্জনের পিছনে আমি মনে করি যে এই যে ধারাবাহিকতা, সাংবিধানিক ধারাবাহিকতা বলেন, স্থিতিশীলতা বলেন, এতদিন ক্ষমতায় থাকার কারণে বলেন, এটা কিন্তু জাতীয় পার্টির একটা অবদান আছে, এটা অস্বীকার করলে পারে। ইভেন কি আপনি 96 সনের কথা বলেন, জাতীয় পার্টি সমর্থন দিয়েছিল বলেই কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পেরেছিল। তো সুতরাং আজকে এটা আমি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এটা বলতে চাচ্ছি যে জাতীয় পার্টি আজকে একটা অবদান ছিল আজকে। সেই কারণে আমরা মনে করি যে আগামীতে এই জাতীয় পার্টিকে মূল্যায়ন করবে, সেটার জন্য বর্তমান সরকারেরও উচিত যে কোনো অনৈতিকভাবে না, নৈতিকভাবে এই জাতীয় পার্টিকে তার স্বমহিমায় নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আওয়ামী লীগ আমাদেরকে সেইভাবে সহযোগিতা করবে। সহযোগিতা বলতে আমি অন্য কোনোই বলতেছি না, সহযোগিতা বলতে আমাদেরকে যাতে কোনো রকম আমরা বাধাপ্রাপ্ত না হই, কোনোভাবে যাতে আমরা জনগণের কাছে পৌঁছানোর জন্য কোনো রকম অবস্ট্রাগল তৈরি না হয়, আমরা সাংগঠনিক প্রক্রিয়াটাকে বিকশিত করতে পারি, এটি বুঝাতে চাচ্ছে। এবং আগামীতে যে নির্বাচনের কথা বললো, সেই নির্বাচনে দেখেন জাতি কিন্তু 2 ভাগে বিভক্ত হবে এবং সেখানে কিন্তু ক্লিয়ার, আমি আজকে বলে দিই আপনাকে, সেই নির্বাচন আগামী 2 বছরের মাথায় হোক আর 5 বছরের মাথায় হোক, একটা নির্বাচন কিন্তু ইমিনেন্ট। এবং সেই নির্বাচনে কিন্তু এই 14, 18 কিংবা 24-এ যেটা হয়ে গেছে সেরকম নির্বাচন হবে না। সেই নির্বাচন হবে সত্যিকারভাবে একটা সকল দলের অংশগ্রহণের নির্বাচন। বিএনপির কোনো উপায় নাই নির্বাচনে না এসে। এবং আমরা যারা নির্বাচনমুখী দল, জাতীয় পার্টি সেখানে কিন্তু ঐতিহাসিক একটা ভূমিকা রাখবে। সেই ভূমিকা রাখার জন্য আমি দুটা জাতীয় পার্টি দেখবো এই নির্বাচনে। না, আমি এই যে আসল কথার জায়গায় আসলে সেদিন 2টা জাতীয় পার্টি না, একটা জাতীয় পার্টি সেই সময় জনগণের চাহিদাকে সামনে রেখে জাতীয় পার্টি তার যথাযথ ভূমিকা রাখবে। তার মানে আমরা আশা করতে পারি হয়তো জাতীয় পার্টি, 2 জাতীয় পার্টি একসময় তাদের ভুল বোঝাবুঝি ভেঙে আবার এক হতে পারে রাজনীতি শেষ। আমরা মনির ভাইয়ের কাছে ফিরে একটু আবার, যে আপনি উপজেলা নির্বাচনের প্রথম এবং দ্বিতীয় ধাপে আপনি জানেন যে প্রায় 54 জন প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হচ্ছে, অলরেডি হয়ে গেছে বিনা ভোটে নির্বাচিত। প্রথম এবং দ্বিতীয় ধাপের দুই ধাপের নির্বাচনের যে সামনে যে হবে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই এবং এক ধরনের প্রভাব, যে মন্ত্রী এমপিদের প্রভাব এবং আদার্স প্রভাবে তারা নির্বাচিত। তো এই যে নির্বাচিত এখনও ঘোষণা হয়নি, যেহেতু প্রার্থী নাই সেই হিসাবে আমরা ধরে নিতে পারি বিনা ভোটে নির্বাচিত হচ্ছে। এই যে বিনা ভোটে নির্বাচিত হওয়ার প্রবণতাটা আপনি রাজনীতির জন্য কতটা হুমকি মনে করছেন? দেখুন, এটা তো একটি নেতিবাচক দিক অবশ্যই আছে রাজনীতির জন্য, তো এটা চ্যালেঞ্জ বটেই। কারণ আপনি যদি কোনো জনপ্রতিনিধি যদি নির্বাচনের মধ্য থেকে, জনগণের ম্যান্ডেটের মধ্য থেকে নির্বাচিত হয়, সেই জায়গাটায় একটা মানুষের আকাঙ্ক্ষা কী সেটাকে সে লালন করতে পারে, ধারণ করতে পারে, সেই সুযোগটা থাকে। কারণ নির্বাচনে যখন আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, আপনারা যদি প্রতিযোগিতামূলক একটি নির্বাচনের মধ্যে থেকে আপনি নির্বাচিত হয়ে আসেন, তখন পিপলের কাছে আপনার কাছে কমিটমেন্ট থাকে, পিপল আপনার কাছ থেকে কিছু কমেন্ট প্রত্যাশা করে। এখন এটা জাতীয় নির্বাচনে কি হয়, দল তার ম্যানিফেস্টো দেয়, নির্বাচনী অঙ্গীকারনামা দেয়। ঠিক তেমনিভাবে স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও স্থানীয় সরকারের জনপ্রতিনিধি যারা, তাদের সাথে সবচেয়ে বেশি পিপল অ্যাটাচমেন্টটা বেশি থাকে। সেই কারণে নির্বাচনে যদি আপনার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা কেউ নির্বাচিত হয়ে আসে, তখন কিন্তু জনগণের প্রতি তার ওই মানে দায় দায়িত্ব বলেন বা তার কাছে জবাবদিহিতার জায়গাটা থাকে না। সেই কারণে আমার কাছে মনে হয় না এটা খুব ভালো লক্ষণ। সে কারণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আমি স্থানীয় সরকার নির্বাচনের প্রেক্ষাপটে আমি বহুবার বহু জায়গায় বলেছি, আমার দলের এই সিদ্ধান্তের ব্যাপারেও আমার নেতিবাচক অবস্থান ছিল। স্থানীয় সরকার নির্বাচন ওভার দ্য ইয়ার্স বাংলাদেশের কনটেক্সটে এখানে নির্বাচনটা ছিল এমন একটা নির্বাচন যেখানে দেখা যাবে আপনার বাবা সে আওয়ামী লীগের নেতা ছিলেন বা মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু সে যদি নির্বাচন নাও করেন, তার ওই যে একটা রেসপেক্টেড পারসন সোসাইটিতে যে চেয়ারম্যান হতে চাইতো, সে কিন্তু আপনার বাবার সাথে একটা সুসক্ষতা রাখতো, সুসম্পর্ক রেখে চলতো। কী কারণে দিনের শেষে যখন তার নির্বাচন করতে হবে, সে যদি বিএনপির মানুষও হয়, তার সাথে একটা সুসম্পর্ক রাখতো যে ওনার একটা সমর্থন আমার দরকার, যেহেতু ভোটের রাজনীতিতে। এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে স্থানীয় সরকার নির্বাচনে প্রথম যে প্রতীকটা দেশে, এটার পক্ষে আমার অবস্থান না। এখনও আমি এটাকে যদি আমার বেটার লেট দেন নেওয়ার, আজকের এই কনটেক্সটে এসে আমার সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা আমি মনে করি যথার্থ। এটার মধ্য থেকে উনি সকলকে যেন নির্বাচনে এঙ্গেজ করা যায় তার জন্য আহ্বান করেছিলেন। সেই জায়গাটায় এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে আমি মনে করি সামনের ফেজগুলো নির্বাচনে আমি মনে করি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে এবং যে জায়গাগুলোতে এমপিরা বা মন্ত্রীরা তাদের প্রভাব বিস্তার করতে চাচ্ছেন, সেটা অনাকাঙ্ক্ষিত এবং দল হিসেবে এখানে খুব স্ট্রং ভূমিকা নেওয়া উচিত। দলের সাধারণ সম্পাদক এবং দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় যে সাংগঠনিক দায়িত্বে যারা জয়েন্ট সেক্রেটারি আছেন, প্রেসিডিয়াম মেম্বার আছেন বা সাংগঠনিক সম্পাদক, তারা এখানে একটা সিরিয়াস রোল প্লে করতে পারে। আমি মনে করি এখানে নির্বাচনটা যাতে খুব সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়,
সেখানে খেয়াল রাখা। বাস্তবে আসলে কতটা পারছে বা না, কতটা আমার সম্ভব? এইখানে আপনাকে যদি জনগণের আস্থা নিতে হয়, আপনি যদি জনগণকে কনফিডেন্সে নিয়ে নির্বাচনটা করতে চান, অবশ্যই আপনার আস্থাটা ফিরিয়ে দিতে হবে। যে কারণে আপনি মার্কাটা দিচ্ছেন না, সে কারণে যদি নির্বাচনটা যদি উৎসবমুখর পরিবেশে না হয়, সেখানে যদি পিপলস পার্টিসিপেশন না থাকে, সেটা তো আসলে ঠিক হবে না, কাঙ্ক্ষিত হবে না। এখানে আমি দাবি করব নির্বাচন কমিশন নির্বাচনকালীন সময়ে, এবং সবচেয়ে মজার বিষয় হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা, বিশেষ করে ওসিগুলো, তাদের ভূমিকা থাকে। এখানে অনেক ওসি আছে তার পার্সোনাল স্বার্থের জন্য এগুলো করে, এবং সেখানে নির্বাচন কমিশন ভূমিকা পালন করতে পারে। নির্বাহী অফিসার যে থাকে, ইউনো, তার একটা রোল থাকে, ডিসির একটা রোল থাকে, এসপির একটা রোল থাকে। আমি মনে করি নির্বাচন কমিশনের এখানে ফোকাস করা উচিত এই জায়গাগুলোতে। এখানে যদি তাদের কোনো অভিযোগ আসে, কোনো স্থানীয় মানে আপনার অফিসার ইনচার্জ অর্থাৎ ওসির বিরুদ্ধে যদি আসে, তাৎক্ষণিকভাবে অ্যাকশন নেওয়া উচিত। এটা যদি হয়, 2-4টা জায়গায় যদি এরকম এক্সাম্পলের কিছু ঘটনা ঘটে, তার মধ্যে মনে করি আমি যে ইলেকশনটা সুষ্ঠু করা সম্ভব। এবং সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে তাদেরকেও আন্তরিক হতে হবে। এই নির্বাচনটাকে সবার আন্তরিকতাই না, এটা এর কোনো বিকল্প নেই। আমরা জায়গাটা ফিরবো আপনার কাছে, আমরা প্রশ্ন রেখে যাচ্ছি, একটা বিরতি নেব। তার আগে প্রশ্ন রেখে যাচ্ছি মিলন ভাই আপনার কাছে, যে আপনার কাছ থেকে শুনবো যে বিনা ভোটে নির্বাচিত হওয়া মানে উপজেলা পরিষদে, পাশাপাশি দীর্ঘদিন জাতীয় পার্টি ক্ষমতার পাশাপাশি এই ক্ষমতার কাছে থেকে জাতীয় পার্টির আসলে অর্জনটা কি পেল রাজনৈতিকভাবে, আপনার কাছে শুনবো একটা বিরতির পরে। দর্শক, পূর্বসূরির নিবেদিত যোগসূত্রে নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ পূর্বসূরির নিবেদিত যোগসূত্রে। আপনাদের সাথে আছে আমি ইকবাল করিম নিশান। আমরা কথা বলছিলাম রাজনীতি ঘরে বাইরে। আমাদের আলোচক প্যানেলে আছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন, আছেন আমাদের সাথে আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির। আমরা যেখানে ছিলাম, গোলাম সারোয়ার মিলন, আপনার কাছে প্রশ্ন ছিল বিরতির আগে যে আসলে আপনি বলবেন যে এই যে 54 জন প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনে, এই বিষয়ে বলুন, পরে আপনার কাছ থেকে শুনবো জাতীয় পার্টির আসলে অর্জনটা কি দীর্ঘদিন ক্ষমতার পাশে থেকে। দেখেন, বিনা ভোটে নির্বাচন হলে তো আর গণতন্ত্র হলো না, নির্বাচন হলো না, কিংবা জনগণের রায়ের প্রতিফলন হলো না। এবং এটা কিন্তু দেখেন 2014 সনে এই বিএনপি নির্বাচনে না এসে আপনার পার্লামেন্টে আমরা দেখেছি 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছিল। সেটা বিএনপি না আসার কারণে। আবার পাশাপাশি আমি সরকারি দলকে এইটুকু দায় তাদের নিতে হবে যে তারা কিন্তু সেই পরিবেশটা যদি তৈরি করতে পারতো, সকল দলের অংশগ্রহণের নির্বাচন, তাহলে হয়তো এটা হতো না। এখানে আজকে স্বাধীনতার 52-53 বছরে পড়লাম, আমরা একটা নির্বাচনী ব্যবস্থা আমরা এখনও তৈরি করতে পারিনি। আমরা একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি করতে পারিনি যে যাতে করে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। এখন উপজেলা নির্বাচনের কথা বলছেন, দেখেন এই উপজেলা পদ্ধতির জনক পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ, এই আওয়ামী লীগ বিএনপি এরা স্বৈরাচার বলছেন, সে নিজেও গর্বের সাথে দাবি করে মনির সাহেব যে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। কিন্তু এই উপজেলা পদ্ধতি করে আপনি দেখেন নিশান ভাই, আপনার স্মৃতিকে আপনিও তো করেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলন। করেছি, কিন্তু আমি তার ক্যাবিনেটে মন্ত্রীও ছিলাম, আমি ছাত্রনেতা হিসাবে করে পরে যখন দেখছি যে সে রিফর্মের কাজ করছে, কল্যাণের কাজ করছে, গণতান্ত্রিক প্রক্রিয়া যখন গিয়েছে, তখন আমরা যোগ দিয়েছি। মিজানুর রহমান চৌধুরী, মওদুদ আহমেদ থেকে আরম্ভ করে শাহ মোয়াজ্জেম, কোরবান আলী, ফিরোজ রশিদ থেকে আরম্ভ করে কর্নেল জাফর ইমান, গাফফার, অনেক নাম আছে, সবাই গিয়েছে। সবাই তো প্রতিযোগিতার রাজনীতি। কী কারণে? গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়ার লক্ষ্যে আমরা গিয়েছি। 86 নির্বাচন করেছি, 88 যেটা আওয়ামী লীগ করেছিল, 88 নির্বাচন অবশ্য অংশগ্রহণ করেনি অনেকে। 90 আন্দোলন হয়েছে, যেহেতু আজকে ওই প্রসঙ্গ নাই, আমি ওই প্রসঙ্গে যাব না। এই যে বিনা ভোটে কথা প্রশ্নটা করলেন, বিনা ভোটে হওয়ার জন্য আজকে এই আওয়ামী লীগ এই বিগত 15 বছর ধরে ক্ষমতায় থাকার কারণে তাদের ভিতর যে একটা বলয় তৈরি হয়েছে। আজকে দেখেন, আমি মনির সাহেবকে বলবো যে তার মতো একটা ডেডিকেটেড লোক আজকে সে হয়তো সংসদে থাকতে পারত। কেন থাকতে পারে নাই? যে ওই যে বড় বড় জায়েন্টরা থাকে, কিংবা ইয়ের কারণে কর্মীদের মূল্যায়ন হয় না। আমি যেটা মেসেজটা বলতে চাচ্ছি, ফোকাসটা করতে চাচ্ছি, যে বিনা ভোটে মাধ্যমে কিন্তু তারাই আসে যাদের মানি আছে, মাসেল আছে, এবং কিন্তু আমরা উপজেলা পরিষদ নির্বাচন দেখছি যে বিনা ভোটে মানি মাসেলের চেয়ে বেশি রাজনীতিবিদ যায়। না, বলছি ওই কিভাবে, যেমন ধরেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটা জিনিস কিন্তু আমার ভালো লাগছে, উনি বলছেন যে স্বজনদেরকে যাতে উনি সাপোর্ট মানে না করার জন্য। কেন বলছেন? স্বজন বলতে স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, আচ্ছা যাই হোক। এখন যেটা সে বলেছে, আমি তার সাথে এই জায়গাটা একমত। অবশ্যই পরিবারে তাদের রাইট আছে রাজনীতি করার, কিন্তু একটা লোক ক্ষমতায় বলয় থেকে আপনি তাকে
উপজেলা চেয়ারম্যান বানিয়ে দিবেন নিজের স্বার্থে, নিজের প্রভাব বলয়কে ঠিক রাখার জন্য, এটা তো ঠিক না। সেইখানে যদি রাজনীতি করে আসে অন্য কথা। উপমহাদেশে পারিবারিক তন্ত্রের একটা আছে, অস্বীকার করি না, কিন্তু এখন ধরেন আমি আমার জাতীয় পার্টির কথাই বলি, আমি যেটা জিএম কাদেরের কথা বলছি, উনি পার্টির হাল ধরে ফেললেন। তো ওনার ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, প্রসেসের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। হুট করে নেতা হয়ে বলবে, উপজেলায় তাই আমি এমপি হইলাম, আমি মন্ত্রী, আমি আমার ভাই কিংবা স্ত্রীকে বানিয়ে দিলাম। এই যে অর্জনটা কি? ধরুন জিএম কাদের এখন আপনার হাল ধরলেন দলের, আপনারা রওশনের নেতৃত্বে আপনারা অন্য একটা জোটে আছেন, এই যে দীর্ঘদিন আপনারা ক্ষমতার পাশাপাশি ছিলেন, রাজনৈতিকভাবে অর্জন তাহলে এতটুকুই যে এখন দুই ভাগ নিজেরা? হ্যাঁ, এটা তো ধরেন আজকে আমরা তো আর ক্ষমতায় নেই। এখন ধরেন একটা জিনিস কি, যেমন মাননীয় প্রধানমন্ত্রী উনি ক্ষমতায় 15 বছর ধরে আছেন। ক্ষমতায় আছেন মানে একটা পার্ট আছেন না, আমি আওয়ামী লীগের কথা বলছি। দেখেন, এই আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকবে, আওয়ামী লীগও কিন্তু এই অবস্থা হবে। দুই বোন দুই দিকে থাকতে পারেন, মানে কিংবা সেটা তো ডিপ, আমরা কি হবে এটা জানি না। না, আমরা ওটা মানে আমরা এটা মানে এগুলো হলো গল্পই বেশি, কিন্তু বাট আমরা যা দেখতে পাচ্ছি সেটাই যে বর্তমানে আমাদেরটা দিয়ে বলি যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে এটা স্বাভাবিক। যে কারণ এখানে তো আমরা যেটা মনে করি যে সে রাজনীতিটা করতে পারছে না, ব্যক্তি স্বার্থে এটা সে দলকে দলাঞ্জলি দিচ্ছে, যে কারণে এটা বলেছি। আমরা চাই যে একটা রাজনীতিটা সামনে আসুক এবং যোগ্য নেতৃত্ব যে কর্মীদের মূল্যায়ন করবে। দেখেন, আমাদের এতজন 257 জন আমাদের প্রার্থী দেওয়া হয়েছিল, একটা কর্মীকে খোঁজ নেওয়া হয় নাই, একটা কর্মীকে কোনো সহযোগিতা করা হয়নি। তো এই কথাগুলি তো আসে, একজন আপনি ইলেকশন করবেন আর 28টা সিটে আপনি নেগোসিয়েশন করে সিট আনবেন, 11 জন নেবেন, সেটাই মেনে নেবেন। তো সুতরাং এই কথাগুলি আজকে উনি বলতেছেন ঊর্ধ্ব চাপ নিম্ন চাপ, তো এই কথাগুলি তো মানবে না তো কর্মীরা। তো আমরা একটু মনির ভাই এই যে বললেন যে ঊর্ধ্ব চাপ নিম্ন চাপ এই ধরনের চাপে ছিল জাতীয় পার্টি, এটা আপনি একজন মানে আমি দেখেন একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি কখনোই মনে করি না কোনো চাপ আছে বলে থাকতে পারে। আমি মনে করি রাজনীতিতে আমি মনে করি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন স্পষ্ট করে এসে কি ছিল, কি চাপ ছিল না। কাদের ভাই যেটা বলছেন যথার্থ বলেছেন। আর আমি একটা কথা মনে করি, এটা তো আমরা বাংলাদেশে এখন গত কয়েক বছর ধরে শুনতে পাচ্ছি যে চাপের বিষয়গুলো। আমরা বাংলাদেশে 75 বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে আওয়ামী লীগ তো সবচেয়ে বেশি অত্যাচার, নির্যাতন এবং প্রতিহিংসার রাজনীতিতে শিকার হয়েছে। কিন্তু কই, আমরা তো আমাদের কোনো নেতারা কখনো কোনো সময় বলেননি, মাননীয় প্রধানমন্ত্রী, যে আমি চাপের কারণে সিএসিতে নির্বাচন করেছি। আওয়ামী লীগের নেতা 79-এ আমরা জানি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জিয়াউর রহমান জড়িত ছিল, কিন্তু 79-এও কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে। দুটো জিনিস দেখতে হবে। আওয়ামী লীগ দল হিসেবে মনে করে যে নির্বাচনী একমাত্র প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্য থেকে জনগণের ম্যান্ডেট পাওয়ার জন্য আমাদের কী কী ত্রুটি আছে, একজন নেতা হিসেবে স্থানীয় নির্বাচন বলেন, জাতীয় নির্বাচন বলেন, সেই নির্বাচনগুলোতে দল হিসেবে যাকে মনোনয়ন দিল সে কতটা জনপ্রিয়, আমাদের কাছ থেকে পিপুলের প্রত্যাশাটা কি, আমরা কি দিতে চাই দেশের মানুষকে, এগুলো কিন্তু একমাত্র বোঝার জায়গা, মানুষকে পড়ার জায়গা, মানুষের দাবি কি সেটা বোঝার জায়গা একমাত্র মাধ্যম নির্বাচন। সেখানে কিন্তু আমরা 79-এ নির্বাচনে গেছি, আমরা 86 এরশাদের অধীনেও নির্বাচনে গেছি। এরপর আসেন যে প্রক্রিয়ার কথা মিলন ভাই বলেছেন, এই প্রক্রিয়ার সাথে আমি শতভাগ একমত। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে আমি প্রায়শই বলি, হয়তোবা আমি রাজনৈতিক দলের কর্মী না হয়ে যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতাম, আমি যদি কোনো ব্যারিস্টার হতাম, তাহলে আমার এই কথাগুলো খেত। আমি অনেক আগেই বলেছিলাম, দেখুন, বিএনপি ইজ নট এ পলিটিক্যাল পার্টি অ্যাট অল। মিলন ভাই যদি এই দলটা করেছেন, একটা পলিটিক্যাল মানে ডিউ প্রসেসের মধ্যে থেকে বেড়ে না উঠলে তার যে ত্রুটি বিচ্যুতি, এটা যখন সে বিরোধী দলে থাকে, যখন রাস্তায় চলে আসে, তখনই সেই ত্রুটি বিচ্যুতি বেরোয় আসে। দেখুন, উনি বলছেন জিএম কাদেরের কথা। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি নামক একটি দল এন্টি আওয়ামী লীগ হিসেবে বড় সংগঠন, এন্টি সেন্টিমেন্ট হিসেবে, নট দ্যাট যে ইটস এ পলিটিক্যাল পার্টি। সেখানে যে লিড করছেন তারেক রহমান, উনি কি টেস্টেড লিডার? উনি কিন্তু পরীক্ষিত নেতা? উনি কি পরীক্ষিত বিএনপির কর্মী? না। উনি কি কখনো একটা স্থানীয় সরকার নির্বাচন বলেন বা জাতীয় নির্বাচন কোথাও করে নির্বাচন করে কি উনি সংসদ সদস্য হয়েছেন? রাজনৈতিক যে প্রক্রিয়ার মধ্য থেকে আমি, মিলন ভাই, আপনি হেঁটেছেন, সেই জায়গাটা তো এনাদের হাঁটাহাঁটি ছিল না, জায়গা ছিল না। এরা কেউ দুজনেই পারিবারিকভাবে এসেছেন, আবার আমাদেরও হয়তো বা কথা বলবে যে পারিবারিকভাবে আমরা এসেছি কিনা। সেক্ষেত্রে মনে করেন আমাদের সজীব ওয়াজের জয়, সে কিন্তু আমাদের সাথে একটা দীর্ঘ সময় ধরে আমাদের ছাত্রলীগের সাথে মত বিনিময় করেছে, যুবলীগের সাথে দেশে দেশে বিভিন্ন জায়গায় সে প্রোগ্রাম করেছে। 2008-এর ইলেকশনটা কিন্তু গোটা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সফর করেছেন। বা সাইমা ওয়াজেদ পুতুল, উনি কিন্তু ইন্টারন্যাশনাল এরিনাতে একটা কাজ করছেন। এটি
গোটা দুনিয়ার মানুষের যে একটা ওরিস্টিক বেবি হলে তার কি দায় দায়িত্ব, এটা গোটার দুনিয়ায় উনি কিন্তু একটা মানে ভলান্টিয়ার সার্ভিস দিচ্ছেন গোটা দুনিয়ার মানুষের সামনে। এটাও কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে থেকে বেড়ে ওঠা, অর্থাৎ জনসেবা করার যা যা কম্পোন দরকার এই কম্পোনেন্ট কিন্তু জয় বা পুতুলের আছে। সেই কারণে বলছি রাজনীতির মিনিমাম একটা প্রক্রিয়ার মধ্যে যদি বড় না হয় তার কিছু সংকট তৈরি হবে। সেই সংকট আজকে বিএনপির আছে, সেই সংকট জিএম কাদের আছে। নিঃসন্দেহে গোলাম সারোয়ার মিলন যদি এই দলের সেক্রেটারি থাকেন, প্রেসিডেন্ট হয়তো বা ওই পরিবার থেকে কেউ একজন আসলো, যদি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে উনি কিন্তু জানবে কীভাবে পলিটিক্সকে ফেস করতে হয়। আজকে জিএম কাদের বলছেন চাপ, কিন্তু একজন রাজনৈতিক কর্মী হলে কখনো এই কথাটা বলতেন না। চাপ যদি থেকেও থাকে তাহলে কিন্তু সে কখনো এক্সপোজড হতেন না যে আমার ভিতরে চাপ আছে, তার মানে তুমি কাওয়ার্ড। বিএনপি নেতারা বলে তারেক রহমানের সেভ করার জন্য যে দেশে আসেন না। আরে ভাই, তার যদি কমিটমেন্ট থাকতো তাহলে আমরা বিএনপিকে দেখছি তার খালেদা জিয়াকে সামনে রেখে বলতে আছে খালেদা জিয়ার চিকিৎসা সরকার করছেন না। তাহলে যে 10 মাস 10 দিন তোমার গর্ভধারিণী মা তোমাকে পেটে ধারণ করলো, তুমি তোর মায়ের চিকিৎসার জন্য পাশে দাঁড়াতে পারো না, তুমি কীভাবে দেশকে লিড করবা? দেশকে লিড করতে হলে তো এই যে নেলসন ম্যান্ডেলা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, তারা তো বছরের পর বছর জেল খেটেছে, মৃত্যুকে আলিঙ্গন করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব, আমরা এই দেশের জাতিগোষ্ঠীর রাষ্ট্র হিসেবে বঙ্গবন্ধু বাংলাদেশটা যে দিল, তার যে জীবন যৌবনের মানে ঐশ্বর্য বিলিয়ে তার জীবনের শখ আহ্লাদকে আমরা যারা বঙ্গবন্ধুর রাজনীতি করি, আমি ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটি যে অত্যাচার নির্যাতনের মধ্য থেকে বেড়ে উঠছি, কখনো তো আপোষ করি নাই। বঙ্গবন্ধুর প্রশ্নে আপোষ না, জননেত্রী শেখ হাসিনার এটাই ছিল রাজনীতি। গোলাম সারোয়ার মিলন, এই যে আপনারা এখন জাতীয় পার্টি যদিও আমরা বিভক্ত বলে হয়তো আমরা দেখব ভবিষ্যতে হয়তো আপনারা আবার ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করছেন। আপনারা কি নেক্সট স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছেন? আপনাদের কি পরিকল্পনা দল হিসাবে রাজনৈতিক মানে আপনাদের উদ্দেশ্য এবং আপনাদের নেক্সট কর্মসূচি কি? আপনারা কি রাজনীতিতে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবেন? না, দেখেন স্থানীয় সরকার নির্বাচন তো শুরুই হয়ে গেছে। 8 তারিখে উপজেলা হচ্ছে, নেক্সট ইউনিয়ন পরিষদ, আমাদের আরো নানান নির্বাচন আসবে, পৌরসভা নির্বাচন আসবে। কথা বলি যে স্থানীয় সরকার নির্বাচনে এই যে আওয়ামী লীগ যে কাজটা করেছিল, যে প্রতীক দেওয়া যে যার যার দলে, সেটা আমেরিকা, ব্রিটেন কিংবা ভারতে একটা গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, সেখানে হতে পারে। কিন্তু আমাদের দেশে কী হয়েছে, আজকে আওয়ামী লীগ কিন্তু সেই অবস্থান থেকে সরে আসছে এবং কারেক্টলি সরে আসছে। যে দেখেন বিরোধী দল অংশগ্রহণ করছে না, যে কারণে আজকে ওপেন করে দিছে এবং সেখানে কিন্তু আজকে যোগ্য লোকেরা কিন্তু আসছে। আগে যখন নৌকা প্রতীককে দিত তখন মানুষ বাধ্য হয়ে হোক, চাপে পড়ে হোক কিংবা পরিস্থিতির কারণে হোক, নৌকা প্রতীকই জিততো এবং এদিকে তো বিরোধী দল থাকতো না। সুতরাং আমরা এখানে নির্বাচনে ওই প্রতীকে জাতীয় পার্টির কোনো প্রার্থীকে আমরা সেভাবে দিচ্ছি না, কিংবা আমরাও ওপেন, আমাদের মধ্যে যারা আছে তারা বিভিন্ন প্রতীকে যার যার মতো করছে। আমরা এখানে যেহেতু প্রতীকের কোনো নির্বাচন নাই, আমরা সেখানে নির্বাচন অংশগ্রহণ করছি রাজনৈতিকভাবে না। রাজনৈতিকভাবে না। এখানে আছে আমাদের অনেক সমর্থক যারা দাঁড়াচ্ছে, করতেছে, এবং যারা পপুলার তারা পাশ করবে। আপনি একটা প্রশ্ন করেছিলেন যে ক্ষমতায় পাশাপাশি জাপা দেখেন, আমাদের একটা অর্জন আমরা মনে করি যে 2014 সনে বেগম রওশনের যে সমর্থনটা সেদিন দিয়েছিলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা আছে, এটা আমরা মনে করি। এটা আমাদেরকে গৃহপালিত বিরোধী দল বলে অপবাদ দিয়েছে, আমাদের বিভিন্ন করেছে, সে যাই বলুক, আজকে এই যে একটা গণতান্ত্রিক ধারাবাহিকতা আমরা একটা ভূমিকা রাখতে পেরেছি, এটা একটা আমরা মনে করি এটা আমাদের অর্জন। আরেকটা অর্জন, হ্যাঁ, এর মধ্যে আমাদের এই ক্ষমতার পাশাপাশি থাকার কারণে আমরা কিন্তু দলটাকে যতটা বিকশিত করার সুযোগ ছিল আমরা সেটা পারি নাই। এটা আমাদের ব্যর্থতা। কারণ ওই ক্ষমতার বলয়ের পাশাপাশি থাকাতে যারা এমপি হয়েছিল, সেটা 20 জন, 25 জন, 30 জন, যে কজন, ওই কজনই কিছুটা হয়তো সুবিধাজনক ছিল। বাকি জায়গায় কিন্তু সংগঠন কিন্তু বাকি জায়গায় সংগঠন হয় নাই। আমি আজকে সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। একদিকে জাতীয়ভাবে যেমন আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অংশ নিয়েছি, আমরা কোনো নির্বাচনকে বর্জন করি নাই, এটা আমরা কৃতিত্বের যে আমরা সাংবিধানিক ধারাবাহিকতায় বিশ্বাসী, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা নির্বাচনে বিশ্বাসী। পাশাপাশি দল ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেটা আমাদের এরশাদ সাহেব মৃত্যুবরণ করেছেন, রওশন এরশাদ চালিয়েছেন, এখন জিএম কাদের আসার পর তো এটা আরও এটা ইয়ের মধ্যে চলে গেছে একদম। আমরা সেটা থেকে পুনরুদ্ধার করতে চাই। মনির ভাই যেটা বললেন যে আসলে মিলন ভাই মানে একজন প্রবীণ রাজনীতিবিদ, যে দীর্ঘদিন ক্ষমতা থেকে জাতীয় পার্টি রাজনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত। আওয়ামী লীগ কি দীর্ঘদিন রাজনীতি থেকে আপনি কি মনে করেন ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজনৈতিকভাবে? না, আমি রাজনৈতিকভাবে আমি এখানে মনে করি যে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দেশ সেবা করেছে, তার জন্য দেশ উপকৃত হয়েছে, দেশ সামনের দিকে এগিয়ে গেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার তার দৃঢ়চেতা মানসিকতার কারণে, তার দারুণ লিডারশিপের কারণে,
তার চৌকস নেতৃত্ব গোটা দুনিয়াতে বঙ্গবন্ধু কন্যা তার যে নেতৃত্বকে তার মানে বিকাশ নেতৃত্বটাই করেছেন, আসল, নেতৃত্বটাই আসল। সেখানে আমি মনে করি যে কিন্তু দল হিসেবে কোন জায়গাটায় দুর্বল হয়েছে সেটা হলো যখন ওই যেটা আমি বললাম যে পাল্টাপাল্টি রাজনীতিতে যদি বিরোধী দল হিসেবে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতো তাহলে দল হিসেবে যে ক্ষতিগ্রস্তের জায়গাটা হলো আওয়ামী লীগ সেটা হয়তো বা হতো না। 14 এবং 18 সালে নির্বাচনটাকে যদি বিএনপি সিরিয়াসলি নিত, 14তে নির্বাচনে অংশগ্রহণ করতো, আমি মনে করি এখনও আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি 14 নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে একটি স্ট্রং বিরোধী দল হিসেবে তারা সংসদে থাকতে পারতো এবং সংসদে কথা বলার মধ্যে থেকে নেক্সট টাইম তাদেরকে আরও বেশি ভালো করার সুযোগ ছিল এবং রাজনীতিটা থাকতো। এখন যেটা হয়েছে সেটা হলো মনে করেন যে কোনো কারণেই হোক না কেন ক্ষমতায় থাকার কারণে এক প্রকারের কিছু রকমের ওই যে আপনার সাইকোপ্যান যারা থাকে তারাই সুবিধাটা নিচ্ছে, কিন্তু দোজ হু আর পলিটিক্যাল ওয়ার্কার তাদের ভিতরে অভিমান থাকে, তারা দূরে থাকতে আছে। এটার একটা বড় সংকট হয়েছে। আমি আপনাকে বলি নিশান ভাই, বাংলাদেশে আওয়ামী লীগের 90%-এর বেশি, মোর দ্যান 90%-এর কর্মীরা আওয়ামী লীগ বিরোধী দলের থেকে যেভাবে ছিল এখনও সেই অবস্থায় আছে। সেটা যদি আপনি অর্থনৈতিকভাবে বলেন, যেহেতু আমরা এখনও ক্ষমতা বলতে তো বুঝি যে ক্ষমতা, টাকা পয়সা এগুলো, এটা স্পেসিফিক কিছু মানুষের ক্ষেত্রে ঘটেছে, কিন্তু অ্যাজ এ হোল আওয়ামী লীগের ওই কর্মীটার কাছে তার কাছে আদর্শিক জায়গাটা বড়, বঙ্গবন্ধু বড় বিষয়, শেখ হাসিনা তার কাছে বড় বিষয়, যে কারণে আওয়ামী লীগ দল হিসেবে অন্যদের চেয়ে অন্যরা যেভাবে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করে সেখানে ক্ষমতাই তাদের মূল ইস্যু, আওয়ামী লীগের কর্মীদের সেটা ছুঁয়ে যায় না, সে কারণে আওয়ামী লীগ হয়তো বা দল হিসেবে টিকে থাকবে না। আমার কাছে মনে হয় যেখানে আওয়ামী লীগের বিরোধী দল হিসেবে যদি একটি শক্তিশালী বিরোধী দল, যেটা আপনি জাতীয় পার্টির মিলন ভাইকে বলছিলেন যে ওনারা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, এটা খুবই ভালো কথা বলছেন, ইটস এ ভেরি গুড পয়েন্ট। এবং আমার মনে হয় মিলন ভাইদেরও উচিত, ওনাদের এখানে আসম ফিরোজ সাহেব আছে, ফিরোজ রশিদ উনি আছেন, এখানে আরও অনেক লোকজন আছে, আমি মনে করি ওনাদের স্থানীয় সরকার নির্বাচনেও ফোকাস করা উচিত, ওনাদেরকে যাওয়া উচিত। আমার নির্বাচনী এলাকায় বলেন এই অঞ্চলগুলোতে জাতীয় পার্টি একসময় ভালো ছিল, এখন কেন নাই? নাই হলো রাজনীতিটা হলো নার্সিং করতে হবে, চর্চা করতে হবে। আপনি প্রতিটা বিষয়ের সাথে একটা কর্মী যখন থাকবে, কর্মীর রাজনীতি থেকে দূরে সরে গেলে কিন্তু কোনো লাভ নাই। আপনাকে অবশ্যই রাজনৈতিক কর্মীটার চর্চা করতে হবে। আমরা একবারে শেষ দিকে আমরা একবার সংক্ষেপে শুনবো মিলন ভাইয়ের কাছ থেকে যে আসলে তরুণরা কেন আপনাদের রাজনীতি করবে। তরুণরা আমাদের সাথে রাজনীতি করবে এই কারণে যে আগামীর বাংলাদেশকে যে স্বপ্ন দেখানোর যে বিকেন্দ্রীকরণের রাজনীতি, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে কর্মসূচি, এটা জাতীয় পার্টি কিন্তু বলে আসছে। এবং আজকে আওয়ামী লীগ আমরা উপজেলা পদ্ধতি করেছিলাম, বিএনপি এটাকে বন্ধ করে দিয়েছিল, আওয়ামী লীগ সেটা চালু করেছে, কিন্তু কার্যকর উপজেলা পরিষদ করে নাই, কার্যকর জেলা পরিষদ করে নাই। আমরা চাচ্ছি এই যে ঢাকায় আসার জনস্রোতকে আপনাকে ঠেকাতে হবে। এই দেশটাকে যদি ডিসেন্ট্রালাইজ না করা হয়, নিশান ভাই, আমরা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা ছিল যে আমরা একটি আধুনিক উন্নত বাংলাদেশ গড়ে তুলব। শুধু ঢাকায় উন্নয়ন, ফ্লাইওভার অনেক হয়েছে, কিন্তু এইটা সুষমভাবে আজকে এই সরকার অনেক সামাজিক প্রোগ্রাম নিয়েছে, অনেক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে অনেক সূচকে তারা এগিয়ে আছে, কিন্তু সত্যিকারভাবে ডিসেন্ট্রালাইজ যদি না করা হয়, আগে কি ছিল যে আপনার কর্তৃত্বহীন যে নেতৃত্ব, আমরা বলি যে নেতৃত্বহীন কর্তৃত্ব আগে ছিল, এখন আমরা সেই নেতৃত্বকে, সেই কর্তৃত্বের সাথে নেতৃত্বকে প্রতিষ্ঠা করতে চাই, এবং সেটা উপজেলার মাধ্যমে, জেলার মাধ্যমে। আপনি দেখেন এই যে মহিষ সাহেব, উনি কিন্তু জেলা সরকারের কথা বলছিলেন, হানিফ সাহেব আওয়ামী লীগের, উনি মারা গেছেন, উনি সিটি গভর্নমেন্টের কথা বলেছিলেন। আজকে এই কথাগুলিকে বাস্তবায়ন করতে হবে। আপনি বলছেন আমাদেরকে কেন করতে হবে, আমরা এই কথাগুলি বলেছি, এই বাস্তবের জন্য তরুণরা আপনাদের রাজনীতি করবে। মনির ভাই, আপনার কাছে সংক্ষেপে শুনে আসলে তরুণরা কেন আসলে রাজনীতি করবে? এখনকার তরুণরা অনেক রাজনীতি বিমুখ, তারা মানে কেন আপনাদের রাজনীতিটা করবে, কেন রাজনীতি করবে? রাজনীতিটা প্রথমত আমাদেরকে বুঝতে হবে, সকল মানুষদের বুঝতে হবে। নাগরিক হিসেবে আপনার আমার, বাবা হিসেবে আপনার আমার দায়িত্ব আছে, আমার সন্তানদেরকে শিক্ষা দিতে হবে যে রাজনীতি একমাত্র মাধ্যম যেটার মধ্যে থেকে একটি দেশ কীভাবে সামনের দিকে এগিয়ে যাবে, এটা রাজনীতি নিয়ন্ত্রণ করে। সেই কারণে রাজনৈতিক সচেতন করতে হবে প্রত্যেকটা মানুষকে। আমি মনে করি এটা আমি আমার সন্তানকে শিক্ষা দেবো, মিলন ভাই সন্তানদের শিক্ষা দেবে, আপনি আপনার সন্তানকে শিক্ষা দেবেন। রাজনীতি, দেশ, রাষ্ট্র, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, এগুলোকে যদি আপনি শিক্ষা না দেন, তাহলে ওই ছেলেটা যে বেড়ে উঠলো, তার এই যে অতীত একটি গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, চেতনা, এই মুক্তিযুদ্ধের মধ্য থেকে গোটা দুনিয়াতে যে কয়েকটি দেশ মুক্তিযুদ্ধের মধ্য থেকে লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে যে অর্জিত বাংলাদেশ, সেটার যদি আপনি ইতিকথা তাদেরকে না বলেন, তাদের এই বেড়ে ওঠার গল্প যদি না বলেন, তখন তার
অতীত যখন উজ্জ্বল থাকে সেটা নিয়ে যখন আলোচনা করবেন তখন তার রাজনীতির প্রতি আজকের যে নেতিবাচক জায়গাটা আছে সেটা তখন সে ম্লান হয়ে যাবে, তখন সে রাজনীতিবিদ হতে চাবে। রাজনীতিবিদ কেন করবে না তরুণরা? দেশটা বিনির্মাণ আগামী দিনে করার জন্য, যুগোপযোগী করার জন্য, বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে চলার জন্য রাজনীতির কোনো বিকল্প নেই। তার একটা আধুনিকায়ন করতে হবে, সেটাকে যুগোপযোগী করতে হবে। যুগোপযোগী করার জন্য আপনার কী দরকার? শিক্ষিত মানুষ দরকার, মানবিক মানুষ দরকার। আমাদেরকে নিজেদেরকে মানবিক মানুষ হতে হবে, আমাদের নাগরিকদেরকে সচেতন করতে হবে, আমাদের সন্তানদেরকে সচেতন করতে হবে, দেশকে ভালোবাসতে হবে। দেশকে যদি নিয়ে আপনি ভাবেন, দেশ নিয়ে যখন চিন্তা করেন, তখন দেখুন আমি আমার সন্তানকে করোনার সময় আমি বেশ কয়েকবার করোনায় আমার ত্রাণের কার্যক্রম চালিয়েছিলাম। আমার এলাকায় 7,500 পরিবারের প্রায় 3-4 বার আমি ত্রাণ দিয়েছিলাম। আমার বড় ছেলেটা তখন বয়স ছিল 9 বছর। আমার ছেলে নিজের হাতে কিন্তু ওই প্যাকেট তৈরি করছে সারা রাত কর্মীদের সাথে থেকে। তার মানে কিন্তু আমি তাকে ইনএসেন্স সে যেমনিভাবে একটা মানবিক মানুষ হলো, সে নিজের হাতে একটা প্যাকেট গরিব মানুষকে দেখলো। যখন তার একটা কাপড়, সিরিয়া কাপড় পরা একটা মানুষ আসলো, তাকে যখন একটা পোটলা দিল খাবারের, তখন তার ভিতরে একটা এনাদার এক ধরনের দেশপ্রেম, একটা মানুষপ্রেম, দেশপ্রেম, এটাই হলো এটা তার নিজের একটা মানুষ। অনেক ধন্যবাদ মনিরুজ্জামান মনির, অনেক ধন্যবাদ গোলাম সারাব মিল্লা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল পূর্বাচল নিবেদিত যোগসূত্র আজকের আয়োজন। যেখানে থাকুন ভালো থাকুন, শুভরাত্রি।